ফিরলাম আজকে বাংলাদেশে অনেকক্ষণ এই 2015 সালে 4 মাস মতো হয়েছে, 4 মাস হয়নি অবশ্য। এই সময়ে রাজনৈতিক ঘটনাগুলি আপনি কিরকম দেখছেন, কিরকম বিশ্লেষণ করছেন? আমার যেটা বলছিলাম গত কয়েক মাসে রাজনীতি আমার কাছে খুবই একটা প্রিয় জিনিস, পছন্দের জিনিস। তো ওই জায়গা থেকে আমি বলবো যে খুব রাজনৈতিক, আমার কাছে রাজনীতি যেটা, সেটা খুব একটা ভালো কিছু দেখি নাই আমি, সেটা দেখিই নাই, ইট ডিডন্ট এক্সিস্ট। আমরা যেসব গত 4 মাসে জীবন মানুষ, মানে আপনি ইভেন আপনার টক শো আমার খুব পছন্দ। আমি যখন এইটা দেখতে বসি, যখন আমাদের যাদেরকে আমি এত ভালোবাসি তাদের যখন কথা শুনি যে আপনারা তো এতদিন অবরোধ করেছেন, হ্যাঁ আপনারা তো এতগুলা মানুষ মারছেন, আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনি নিশ্চয়ই জানতে ইচ্ছা করে উপস্থাপক হিসাবে যে এটাকে আপনারা মাপকাঠিটা কি দেখছেন, যে আপনারা 161 জন মানুষ মেরেছেন, আমি 60 পর্যন্ত মারতে পারবো, নাকি আমি 62টা মারলে আমি বেটার হইলাম, মানে এই মাপকাঠি আসলে কি? হ্যাঁ, এটা কেউ জানতেও চায় না তাদের কাছ থেকে। মানে আমি বলি যেমন 4 মাসের মধ্যে একটা উদাহরণ দিই, আপনার সাথে আড্ডা মারতে দিন বলছিলাম, বাসাতে বেরোচ্ছি যে ক্যান্টনমেন্টের মধ্যে একটা মাঠের মধ্যে মিলিটারি ভাইরা হকি খেলছেন, হকি স্টিক দেখে আমি আবেগপ্রবণ হয়ে গেছি। কারণ আমার মনে আছে যে একসময় মানে রাজনৈতিক দুর্ঘটনা মানে হচ্ছে কি হকি স্টিক হাতে নেয় ছাত্রদল ছাত্রলীগ মুখোমুখি, পাবলিক দূরে দাঁড়ায় আছে। এখন ইভেন কেউ খালি পাবলিকই মারা যাচ্ছে, যারা ধরেন আমি কোনো মৃত্যুকে ছোট করে দেখছি না, কিন্তু তখন যারা নিহত হইতো সে বাই চয়েস আদর্শিকভাবে সে সিদ্ধান্ত নিয়েছে আমি বিএনপি রাজনীতি করবো বা আওয়ামী লীগের রাজনীতি করবো, তারপর সে হকি স্টিক নিয়ে মাঠে নেমে সে মারা গেছে। এখন জাস্ট যে কোনো এনিবডি এভরিবডি মারা যাচ্ছে, এবং কেউ বলছে না যে বিএনপি ইলেকশনে যাচ্ছে, কেউ টকশোতে এসে বলতেছে যে মিডিয়া তো এখন শক্তিশালী, চাইলেই কারচুপি করা যাবে না। মিডিয়া কেমন শক্তিশালী? বিএনপি নয়াপল্টন অফিসে তালাটা কে লাগাইছে এটাও তো কেউ জানে না, একটা ফিজিক্যাল একটা প্যাডলক, হ্যাঁ এটা কে এত শক্তিশালী মিডিয়া এটা জানে না। আমি তো কিছুই দেখি, মিডিয়াও জানে না, বাংলাদেশের পুলিশ প্রধানও জানে না, কেউ জানে না। এবং তার চেয়েও বড় কথা যে একটি মাত্র তালা দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দলকে 3 মাস আটকে রাখা, মানে কেউ গিয়ে ওই তালাটি ভাঙেও না, মানে এরকম একটি অবস্থা। মানে এরকম একটা আমার কাছে ওই যে ওইটাই বলা শুরুতে যেটা বললাম, নিজেকে যখন মনে হয় যে কেউ আমাকে বোকা মনে করতেছে খুব মন খারাপ লাগে। মানে মন খারাপ না, আমার অবশ্য লাগে না, কারণ আমার কাছে মনে হয় যে আমরা আসলে বোকাই হয়তো, আপনার হয়তো মন খারাপ লাগে। পূজা, আপনি এই 4 মাসের রাজনীতি, 3 মাস 7 দিনের রাজনীতি কিরকম ভাবে বিশ্লেষণ করেন? আমার কাছে মনে হয় এই যে 4 মাসের কথা আমরা বলছি, সেখানে মেয়র নির্বাচন এটা একটা আমাদের একটা পজিটিভ দিক। কারণ আমরা কিছুদিন আগে আমরা দেখেছি যেভাবে পেট্রোল বোমা এবং এই যে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা, সেই জায়গা থেকে এখন মানুষ কিছুটা হলেও একটু হাঁপ ছেড়ে, সাধারণ মানুষ তারা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর এটার একটা তাত্ত্বিক ব্যাখ্যা তো অবশ্যই আছে যে একটা নির্বাচন হচ্ছে, যদিও 10 বছর পরে হচ্ছে, এটা আরো আগে হওয়া উচিত ছিল, আগে হওয়াটা বাঞ্ছনীয় ছিল, তারপরে 10 বছর পরে হচ্ছে। মানুষের একটা সুযোগ হয়েছে, আমাদের সুযোগ হয়েছে, আমরা ভোট দেব। এবং যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যাদেরকে অনেকটা হিপনোটাইজ করে ইউজ করা হয়, তাদের জন্য কিন্তু নির্বাচন একটা সুযোগ। তারাও চাইলে, নির্বাচনের আঙিনা কিন্তু সবার জন্য উন্মুক্ত, তারাও চাইলে সরাসরি এসে মানুষকে শাসন করা বা মানুষের সেবা প্রতিনিধিত্ব করার তাদেরও একটা সুযোগ আছে। এটা একটা পজিটিভ। আরেকটা দিক আমার ভালো লেগেছে যে ক্রিকেট নিয়ে আইসিসির যে ব্যাপারটা সারা বিশ্বে নিন্দিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার একটা প্রতিবাদ করেছেন এবং বেশ জোরালোভাবেই করেছেন। এটা অনেক সাহসের পরিচয় উনি দিয়েছেন, এটাও আমার ভালো লেগেছে। করবি, এই 3 মাস 6 দিনের রাজনীতি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমিও পূজার সাথে একটা জিনিস বলবো যে মেয়র ইলেকশনটা ইজ আ খুব পজিটিভ জিনিস, এটা আমাদেরকে পজিটিভলি নেওয়া উচিত। আর একটা প্রশ্ন করবো সাথে সবাইকে চিন্তা করার জন্য যে আসলেও কি 2015-তে কোনো রাজনীতি ছিল নাকি? এটার মানেটা হচ্ছে কি যে রাজনীতিতে তো আসলে কিছু প্লেয়ার থাকে, সবাই সবার কাজটা করার চেষ্টা করে। আমার মনে হয় না যে এরকম আসলে কোনো সিচুয়েশন ছিল। আপনি যে জিনিসটা বললেন যে একটি তালা দিয়ে আসলে এত বড় একটা দল সেও আটকিয়ে বসে আছে, প্রশ্ন কিন্তু দুই সাইডেই আছে, কারা করলো এবং তারাই প্রশ্নটা খুব ভ্যালিড যে এই তালাটি আসলে কে মারলো, হঠাৎ করে একটি তালা লাফ দিয়ে উঠে সেই দরজায় লেগে গেল, এরকম তো নিশ্চয়ই হয় না। এবং কেউ ছিল না যে এই তালাটা খোলার জন্য। দলকে আটকানো গেল এবং একটা বালু ট্রাক দিয়ে একজন নেত্রীকে আটকানো গেল, মানে এবং সব আটকানোর খেলাই চলছে। সো ওই জিনিসটাই বলবো যে আসলে রাজনীতি আমার মনে হয় না যে অনেকদিন ধরে আছে, বাট এটা খুব পজিটিভ জিনিস যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি সবাই মানে এত বছর পরে আসলে একটা ইলেকশন, মানে ঢাকা শহরের মানুষের মানুষের দেখে মনে হচ্ছে যে ঈদ মনে হয় আসছে, এরকম একটা ব্যাপার। বা আরো একটি যদি আমি যোগ করি যে সপ্তাহে 2টি মাত্র প্রেস রিলিজ দিয়ে সারা বাংলাদেশ আটকে দিয়ে থাকেন, 2টি মাত্র প্রেস রিলিজ, তাও সেই প্রেস রিলিজ গুলি কাগজেও আসে না, ইমেল করে ডিজিটাল বাংলাদেশ। ইমরান, আপনি 3 মাস 5 দিনের রাজনীতি কিভাবে বিশ্লেষণ করেন? আমি 2015-এর কথা জানতে চাইছি।
না, মূলত আমি কর্মীর জায়গা থেকেই শুরু করি যে এখানে আসলে রাজনীতি কোথায় ছিল। 3 মাস যদি আমরা বিশ্লেষণ করি যে আদতে যা রাজনীতির কথা বলা হয় সেটা কিন্তু পুরোপুরি অপরাজনীতি ছিল। রাজনীতি মানে মানুষের কথা বলা। এখানে 3 মাসে আমি কোনো কথাই দেখিনি যেটা মানুষের কথা ছিল। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের কথা কিছু কূটকৌশলের আশ্রয় নিয়েছেন, সেই কূটকৌশল একজন আরেকজনকে ঠেকাবার জন্য এবং নানাভাবে একজনকে আরেকজনকে বেকায়দায় ফেলার জন্য কিছু কূটকৌশলের আশ্রয় নিয়েছেন, কিন্তু মানুষের কথা কিন্তু 3 মাসে বলা হয়নি। তবে যেটা বলা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে একটা উৎসাহ তৈরি হয়েছে, যেহেতু এখানে রাজনীতি বলতে এখন মানুষের কথা বলার জায়গা যেহেতু আর অবশিষ্ট নেই, শুধুমাত্র গণতন্ত্র বলতে একটা ভোট দেয়াটাই এখন অবশিষ্ট আছে, যে ভোট চর্চাটা এখন পর্যন্ত চালু আছে। সুতরাং সেই জায়গা থেকে মানুষ অন্তত এই ভোটের জায়গাটা পরিবেশটা তৈরি হবার ফলেও মানুষ মনে করছে যে না, রাজনীতি না থাকলেও অন্তত ভোটটা যেহেতু এসেছে, সুতরাং এই রাজনীতিটুকু যদি মানুষকে স্বস্তি দিতে পারে। অনেকের একটু সাহায্য চাইবো যে রাজনীতিবিদরা বাদে অন্য যারা আছেন বাংলাদেশে, রাজনীতিবিদরা বাদে অন্য আর যারা মানুষ, তাদের ভূমিকা আপনি কিরকম বিশ্লেষণ করবেন 20-30 সেকেন্ডে যদি একটু বলেন। গত ইয়েতে এই 4 মাসে যারা বেঁচে আছে তাদেরকে স্যালুট, তারা বেঁচে থাকতে পারছে। আর যারা রাজনীতিবিদরা বাদে যারা সমাজে যাদের ভূমিকা রয়েছে, যারা তারা তো যেটা বললাম, হয় বালু ট্রাক এনে আটকায় দিচ্ছে কিংবা বালু ট্রাক পাঠাচ্ছে বা বালু ট্রাকের পেছনে রাজনীতিবিদরা বাদে অন্য যারা আছে তাদেরকে আমরা নাগরিক সমাজ বলি, সিভিল সোসাইটি বলি, তাদের ভূমিকা। আমি তাদেরকে অনেক ভয় পাই, তুমি অনেকটা 20 সেকেন্ডে বলা সম্ভব না। আমি এটা খুবই খুবই টেনশনে আছি। পূজা কিছু বলবেন যে তাদের ভূমিকা, রাজনীতিবিদরা ছাড়া অন্য মানুষের ভূমিকা আপনি কিভাবে দেখেন? রাজনীতিবিদরা ছাড়াও অন্য যারা আছেন তাদেরকেও অরাজনৈতিক বলা যাবেন না। তারা হয়তো প্রকাশ্যে না হলেও কোনো না কোনো একটা রাজনৈতিক এজেন্ডা নিয়েই তারা কাজ করেন। তো এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করবি যারা রাজনীতি করেন না তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? 3 মাস আমার মনে সিভিল সোসাইটি চেষ্টা করে যাচ্ছে, খুব একটা লাভ হচ্ছে সেটা আমি বলবো না, বাট তাদের একটা চেষ্টা আছে। বাট প্রশাসন সাইড থেকে আমি বলবো যে প্রশাসনকে মনে আর একটু বায়াস না হয়ে মানে অনেস্ট ওয়েতে এবং দেশের মানুষের জন্য, কোনো পার্সোনাল কারোর জন্য না কাজ করে দেশের মানুষের জন্য মনে কাজ করা উচিত। আফটার অল তারা কিন্তু আমরা যে যতটুকু ট্যাক্স দিই, ওইটা দিয়ে আসলে পুরো মাস চলে না। আপনারা যতটুকু ট্যাক্স দেন সেই টাকা দিয়ে আসলে যতটুকু দেই ওইটা দিয়ে আসলে পুরোটা চলে না। ইমরান সরকার, আপনি বলবেন যারা রাজনীতির বাইরে আছেন তাদের ভূমিকাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমাদের একদমই শেষ সময়। না, এখানে যারা রাজনীতির বাইরে, বিশেষ করে সিভিল সোসাইটি সহ সমাজের বিভিন্ন অংশ, গণমাধ্যম, তারপর নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পেশাজীবী যারা আছেন, তারা অনেকে খুব আন্তরিকতার সাথে হয়তো এই অবস্থার উত্তরণের জন্য কাজ করেছেন। কিন্তু একটা বড় অংশের কার্যক্রমে আমার 3 মাসে মনে হয়েছে যে আমাদের সুশীল সমাজের একটা বড় অংশ আরেকটা শ্রেণী হিসেবে আবির্ভূত হচ্ছে, অর্থাৎ সুশীল সমাজ শ্রেণী, মানে নতুন একটা শ্রেণী তৈরি হচ্ছে। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। ইমরান সরকার, অনিক খান, পূজা সেনগুপ্ত, কর্মী রাখছেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।